উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় চলছে দ্বিতীয় দিনের হামের টিকা কর্মসূচি। বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেছে ১২ শিশুর। ১৭টি প্রকল্পের প্রস্তাব নিয়ে বসছে বিএনপি সরকারের প্রথম একনেক বৈঠক। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রাধান্য পাবে নদী, পানি, জলবায়ু বিষয়ক উদ্যোগ। যুদ্ধের মধ্যেও রেকর্ড জ্বালানি আমদানি। মার্চে এসেছে ৪২টি জাহাজ। হরমুজ প্রণালীতে পরিবহন জটিলতায় আটকে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেলের চালান। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ, হবিগঞ্জের হাওর এলাকায় জলাবদ্ধতা। তলিয়েছে ৭,৫০০ হেক্টরের ধান। বাঁধে পানি নিষ্কাশনের পথ না থাকায় ক্ষতির মুখে কৃষক। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির। ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। সারা দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় চলছে দ্বিতীয় দিনের মতো জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে। এসব এলাকার আগে টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল ও কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে একদিনে হাম আক্রান্ত ও এই রোগের লক্ষণ নিয়ে ১২ শিশু প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৯৮৪ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে। অধিদপ্তর বলছে, গত ২২ দিনে সন্দেহজনক হাম নিয়ে আসা ৭,৬১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫,৪৭০ জন। তাদের মধ্যে ৯২৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৩,৩৮০ জন। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব। যাচ্ছি অপুর কাছে। অপু, বিস্তারিত জানাবেন। হারে বেড়েছে হামের প্রকোপ, আর তা ঠেকাতে সরকার কিন্তু নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে দেশের 18টি জেলার 30টি উপজেলা বিশেষভাবে চিহ্নিত করে সে সমস্ত জায়গায়, অর্থাৎ এই যে 18টা জেলার 30টা উপজেলায় হামের সংক্রমণ বেশি, তা ঠেকাতে বিশেষ টিকা কার্যক্রম শুরু করেছে। হামের প্রতিষেধক হিসেবে টিকা কার্যক্রম শুরু করেছে গতকালকে। আমি আছি বরিশালে রয়েছি। বরিশালের 2টি উপজেলায় এই বিশেষভাবে ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে বাকেরগঞ্জ উপজেলা এবং অপরটি মেহেন্দিগঞ্জ। আমি এই মুহূর্তে বরিশালের সদর হাসপাতালে রয়েছি। এখানেও টিকা কার্যক্রম চলছে। হামের টিকা কার্যক্রম চলছে গতকালকে থেকে। বিশেষ ক্যাম্পিং শুরু হয়েছে, এটি চলছে এবং আমরা দেখছি যে বিভিন্ন অভিভাবকরা, নানা শ্রেণী পেশার অভিভাবকরা, তারা তাদের সন্তানদেরকে নিয়ে, অর্থাৎ জানেন যে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে এই হামের টিকা দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা বলেছেন, গতকালকেও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং তারা বলছেন যে এই টিকা দেওয়াকালীন সময় উদ্বিগ্ন না হয়ে অভিভাবকদেরকে তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা দেবার জন্য, তার শিশুকে টিকা দেবার জন্য আহ্বান জানিয়েছেন। তবে যে লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে ছবি যেটি দেখতে পাচ্ছেন, এটি বরিশালের সদর হাসপাতাল, একেবারে বরিশাল শহরের প্রাণকেন্দ্র। এখানকার ব্যবস্থাপনা ঠিক ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এমনটি, অর্থাৎ এখানকার অভিভাবকরা কিন্তু নানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটি সংক্রমণ একটি রোগ, ছোঁয়াচে একটি রোগ, কিন্তু এখানে আসলে ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে এক ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকাটি নিতে হচ্ছে। কোনো ধরনের কোনো শৃঙ্খলা নেই। একদিকে ভ্যাপসা গরম, তার মধ্যে দাঁড়ানোর মতন জায়গা নেই। তার এই অবস্থাতেই টিকাগুলো বাচ্চাদেরকে নিতে হচ্ছে। এবং নাম প্রকাশ না করা শর্তে এখানকার স্বাস্থ্যকর্মীরাও বলছেন যে তারা আসলে যথাযথভাবে টিকাটা দিতে পারছেন না। কারণ হচ্ছে এই যে ভিড়,
সামাল দিতে হচ্ছে, তাদেরকে জায়গা সংকলন হচ্ছে না, তার মধ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, বাইরে প্রচণ্ড চৈত্রের তাপদাহ, অর্থাৎ গরম এবং ভ্যাবসা গরম এবং দীর্ঘ মানুষের লাইনে দাঁড়িয়ে টিকাটি নিতে উভয়েরই সমস্যা হচ্ছে। যারা টিকা নিতে আসছেন অভিভাবকরা, তাদেরও সমস্যা হচ্ছে, এবং যারা এখানে স্বাস্থ্যকর্মী রয়েছে তারাও টিকা দিতে তাদের সমস্যা হচ্ছে। বরিশালের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও এই মুহূর্তে টিকা কার্যক্রম চলছে। আমরা দেশ জুড়েই এই টিকা কার্যক্রমের খবরাখবর জানাতে চাচ্ছি এবং হামের প্রকোপ নিয়েও দর্শকদেরকে সময়ের আপ টু ডেট জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন। মনিরের কাছ থেকে জানবো রাজধানীর খবরাখবর। একদিকে টিকা কার্যক্রম চলছে হামের প্রাদুর্ভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায়, অপরদিকে হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের যেই চাপ, সেই চাপ কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শিশু হাসপাতালে। এই মুহূর্তে আমরা বহির্বিভাগে আছি। বহির্বিভাগে অন্যান্য শিশুদের যেই রোগ নিয়ে আসছেন তারা এখানে এসেছেন, এবং এই হাসপাতালে কিন্তু আলাদা করে ওয়ার্ড করা হয়েছে হামের রোগীদের জন্য, এবং হামের উপসর্গ নিয়ে আসলে তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আলাদা করে যদি তাদের হামের উপসর্গ থাকে কিংবা হাম শনাক্ত হয় সেক্ষেত্রে তাদেরকে যে নির্ধারিত কর্নার করা হয়েছে হামের, সেই কর্নারে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যদি ভর্তির প্রয়োজন হয় তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে, এবং যাদেরকে ভর্তির প্রয়োজন হচ্ছে না তাদেরকে চিকিৎসা দিয়ে শেষ করা যাচ্ছে। এবং একটি সমস্যা এখানকার যেটি আসলে শয্যা সংকটের বিষয় আছে, যেহেতু অনেক শিশুই আসছে, সেক্ষেত্রে যেহেতু এখানে যে শয্যা সংকট, সেই শয্যা সংকট হওয়ার কারণে মাঝে মাঝে যেই রোগী ভর্তি তারা নিতে পারছে না, সেক্ষেত্রে হামে আক্রান্ত যে শিশুরা আছে তাদেরকে অন্যান্য হাসপাতালে রেফার করে দিচ্ছেন, বিশেষ করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল। এই হাসপাতালগুলোতে হামের যেই কর্নারগুলো আছে কিংবা এই হাসপাতালগুলোতে হামের চিকিৎসা হচ্ছে, সেসব হাসপাতালে পাঠানো দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরাও যেটি বলছেন, তবে গতকালকের যেই বিষয়টি এবং গতকালকের যেই রিপোর্ট, সেই হিসেবে আসলে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে তাদের মাঝে। গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সবশেষ 10 শিশু উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। তো এই ছিল শিশু হাসপাতাল থেকে আমার কাছে হামের প্রাদুর্ভাবের সবশেষ। হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হাম রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। এ জেলায় এখন পর্যন্ত মারা গেছে 3 শিশু। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। আতঙ্কিত স্থানীয়রা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে এভাবেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দৃশ্য এটি। এরই মধ্যে হাসপাতালটিতে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 1.5 শতাধিক। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 25 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়। এছাড়া হাম আক্রান্ত সন্দেহে বর্তমানে চিকিৎসাধীন 34 জনের মধ্যে 32 জনই শিশু। এ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে জেলায় মৃত্যু হয়েছে 3 শিশুর। আগে মনে করেন অনেক অসুস্থ ছেলে, কোনো খাইতেছে না, কিছু পারতেছে না, মুখে ঘা হয়ে গেছে। সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকের। শিশুরা আসতেছে, অনেকেই মুঠোফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছে, তারা আসা শুরু করছে, এবং ইতিমধ্যে আমরা অনেক শিশুকে টিকা দিয়েছি। হামের কমপ্লিকেশনগুলো কি সবচেয়ে কমন হচ্ছে নিউমোনিয়া। আমরা যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সেটা হাম পরবর্তী নিউমোনিয়াতে মারা যাচ্ছে। 1 নম্বর নিউমোনিয়া, 2 নম্বর হচ্ছে ব্লাইন্ডনেস। টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি হাম মোকাবিলায় প্রস্তুতির কথা জানান সংশ্লিষ্টরা। রেসপেক্টিভ অফ ভ্যাকসিনেশন স্ট্যাটাস, আমরা এই 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা আছে এদের প্রত্যেককে সিঙ্গেল ডোজ হামের টিকা দিয়ে দিব। আমাদের এখানে এখন চাইল্ড স্পেশালিস্ট আছেন, ওনারা নিয়মিত 2 বেলা করে রোগীদের দেখছেন, যার জন্য আমাদের এখানে ফ্যাটালিটি এখন নাই, মানে মৃত্যুবরণ হাসপাতালে এখন পর্যন্ত হয়নি। হাম আক্রান্ত রোগীর চিকিৎসায় জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সরকার গঠনের পর আজ প্রথম একনেক বৈঠকে বসছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রাথমিকভাবে 18টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত 17টিতে উঠতে পারে বৈঠকে, যেখানে ব্যয় ধরা হচ্ছে 13,161 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে বাদ যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প।
গুরুত্ব পেয়েছে নদী, পানি ও জলবায়ু অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্য খাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প, যা নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 18টি প্রকল্পের কথা থাকলেও উপস্থাপন হতে পারে 17টি, যার মধ্যে 9টি নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। ভারতের দেয়া ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্পটি প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়, যা বাস্তবায়নে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল 34,497 কোটি 25 লাখ টাকা। তবে আলোচনায় আছে বগুড়া ও গাইবান্ধার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, 8 বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ, হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প। বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত 17টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে 4টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প 5টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট 3টি, মেডিকেল কলেজ, হাসপাতাল, ডেন্টাল কলেজ, হাসপাতাল নির্মাণ 2টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক 1টি প্রকল্প উঠতে যাচ্ছে। 17 প্রকল্পে সম্ভাব্য খরচ ধরা হয়েছে 13,161 কোটি টাকা। সেখানে আমরা নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশন হিসেবে মনে করেন অর্থনীতিবিদরা। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সঠিক তদারকির পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। জলবায়ু আছে, নদী আছে, রাস্তা আছে, বিল্ডিং আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, এগুলো কিন্তু মানে সবগুলোকে ইনক্লুসিভ আমি মনে করি এই ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া এটি একটি ভালো দিক। আর সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জের বিষয়, আগেও আমরা দেখেছি যে এখানে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং তাদের যে ব্যয় ম্যানেজমেন্ট করা, সেটা সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা। সেখানে দুর্নীতি হয় এবং প্রকল্প দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন কিন্তু খরচ বেড়ে যায়। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামীর উন্নয়ন অগ্রাধিকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে সৌদি আরবে নিহত বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। বিস্তারিত জানাতে বিমানবন্দরে আছেন রিপোর্টার শিমুল হোসেন, যাচ্ছি তার কাছে। শিমুল। 20 বছর বয়সে 6 ভাই বোন সহ 8 পরিবারের বিশাল সদস্যের দায়িত্ব পালনের জন্য দারিদ্র্যের দুঃখ ঘোচাতে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন। তিনি গত মার্চের 8 তারিখে সেখানকার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হয়ে মারা গেছেন। তার লাশ আজকে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়। তিনি তার বাড়ি গফরগাঁওয়ের, ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার একটি সন্তান রয়েছেন। তিনি গত 15 বছর ধরে প্রবাস জীবনযাপন করছেন এবং গত 5 বছর আগে দেশে ফিরেছিলেন। এবং তার পরিবার জানায় যে গত 5 বছর আগে দেশে ফিরে তিনি পরিবারকে বলেছিলেন যে এইবার রোজার ঈদের পরে বাড়ি ফিরে তিনি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করবেন, কিন্তু সেই নতুন ঘর নির্মাণ করতে তিনি পারলেন না। তার জন্যই চিরস্থায়ী ঘরের বন্দোবস্ত করে তাকে দেশে নিয়ে আসা হলো। তিনি সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য সৌদি আরবে গিয়েছিলেন গত 15 বছর আগে। তার পরিবার জানায় যে 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খার্জ শহরের তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং মঙ্গলবার স্থানীয় সময় 11:30টার দিকে লাইফ সাপোর্টে তাকে থাকা মামুনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সৌদি আরবের রিয়াদে একটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এই সময় আজকে প্রায় 1 মাস পর তার লাশ দেশে এসে পৌঁছালো স্বজনদের কাছে। এখন এখান থেকে চলে যাবে তার লাশ তার গ্রামের বাড়িতে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
মিটছে না জ্বালানি তেলের সংকট, হয়রানি হয়ে পাম্পে পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন অন্তরা সেন এবং ঠাকুরগাঁওয়ে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। শুরুতে যাচ্ছি অন্তরার কাছে। অন্তরা, প্রাচ্য সংঘাতের পেরিয়েছে 1 মাস, আর সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ নানাবিধ সংকটে কিন্তু সারা বিশ্ব, আর এর থেকে কিন্তু রেহাই পায়নি বাংলাদেশও। দেশে জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও কিন্তু পাম্পে পাম্পে মোটরসাইকেল আর প্রাইভেট কারের মাইলের পর মাইল এই যে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকার যে চিত্র, তা গেল 1 মাস ধরে কিন্তু রাজধানীর সব থেকে পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনের সামনে। এখানে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হলেও বেশ কিছু চালকের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা কেউ ভোর থেকে এখানে অপেক্ষা করে তারপরে তেল পেয়েছেন। কেউ আবার ছেলেমেয়েদের স্কুলে দিয়ে এসে লাইনে দাঁড়িয়েছেন সকাল 7টা সাড়ে 7টার দিকে। এখন ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেলেও কিন্তু তারা পৌঁছাতে পারেননি কাঙ্ক্ষিত তেলের পাম্পের কাছে। এখানে একটু জানিয়ে রাখি, এই মেঘনা ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ 600 টাকার তেল অর্থাৎ 5 লিটার তেল নিতে পারছেন, আর প্রাইভেট কার চালকরা 10 লিটার করে ডিজেল অক্টেন নিতে পারছেন, আর মাইক্রো হাইয়েস্ট যে গাড়িগুলো আছে সেগুলোকে কিন্তু 20 লিটার তেল দেওয়া হচ্ছে। তবু এই ফিলিং স্টেশনে অনেক চালকই সিরিয়াল ভেঙে কিন্তু ঢুকে পড়তে চাইছেন। এই নিয়ে কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আর চালকদের মধ্যে বলা যায় একটু তর্কাতর্কি পর্যায়ে গেছে কথাবার্তা। চালকদের দাবি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নিতে গিয়ে তাদের কর্মস্থলে যেতে দেরি হচ্ছে। এই কারণে কিন্তু তারা বাধ্য হচ্ছেন সিরিয়াল ভেঙে এগোতে। এ নিয়ে অন্যান্য চালকদের সাথেও কিন্তু বাগবিতণ্ডা হচ্ছেও মাঝে মধ্যে। এই যে কর্মস্থলে পৌঁছানোর যে ভোগান্তি, এটা কিন্তু নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। এই ছিল রাজধানীর তেলের পাম্প থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আর এখন চলে যাব ঠাকুরগাঁওয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান বকুল। তার কাছে জানবো ঠাকুরগাঁওয়ের বর্তমান পরিস্থিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফিলিং স্টেশনের সামনে, যেটি দেখছেন যে দীর্ঘ যে লম্বা লাইন, এই লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে যানবাহন চালকরা। তীব্র যে রোদ, এই রোদ অপেক্ষা করেই তাদের যে তেল সংগ্রহের যেই বিষয়টা, অর্থাৎ তেল যে ক্রয়ের বিষয়, সেই ক্রয়ের বিষয়ে কিন্তু নিশ্চিত করার জন্য তারা এই লাইনে দাঁড়িয়েছেন। এবং জেলা প্রশাসনের যে নির্দেশনা রয়েছে, অর্থাৎ জেলা প্রশাসনের নির্দেশনা ছিল যে গতকাল থেকেই কার্ডধারীরা শুধুমাত্র এই লাইনে দাঁড়িয়ে তেল ক্রয় করতে পারবেন, এবং সেই ফুয়েল কার্ড নিয়েই কিন্তু এখানে হাজির হয়েছেন শত শত মোটরসাইকেল চালকরা এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন। শুধুমাত্র জেলার যারা চালক রয়েছে, মোটরসাইকেল চালকরা, তারাই কিন্তু এই তেল সংগ্রহ করতে পারবেন। আমরা ঘুরে ঘুরে দেখেছি যে ঠাকুরগাঁয়ের যেই কয়েকটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ জ্বালানি তেল বিক্রয় করা হচ্ছে, প্রত্যেকটি ফিলিং স্টেশনের চিত্র কিন্তু একই রকম। দীর্ঘ যে লাইন, কয়েক ঘন্টার যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর গুনছেন, পরবর্তীতে এই কার্ড দিয়ে তেল সংগ্রহ করছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই তেল, অর্থাৎ যেই জ্বালানি তেল, সেই জ্বালানি তেল সংগ্রহের জন্য তারা কিন্তু এই জায়গাটিতে এসছেন, এবং কার্ডধারীরা প্রথম পর্যায়ে 5 দিনের জন্য 5 দিনের জন্য 3 লিটার তেল, আর হচ্ছে 7 দিনের জন্য 10 লিটার এবং 12 দিনের জন্য 15 লিটার তেল এই কার্ডধারীরা পাবেন। এভাবেই কিন্তু তেল সংগ্রহ করছেন। তবে এখনও তেল যে সংকট, সেই সংকট এখনও কাটছে না বলে জানাচ্ছেন যানবাহন চালকরা। এই ছিল ঠাকুরগাঁও থেকে সবশেষ। পরিবাগ এবং ঠাকুরগাঁও থেকে ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, কয়েকদিনের বৃষ্টিতে হবিগঞ্জের যে নিম্নাঞ্চল আছে, বিশেষ করে যে হাওর অঞ্চল আছে, হাওর অঞ্চলে বেশ কয়েকটি বাঁধ ফাটাল দেখা দিয়েছে, এবং গতকালকে বানিয়াচং
বানিয়াচংয়ের হুগলি হাওরে একটি বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পরে প্রায় 300 একর জমি এখানে পানিতে তলিয়ে যায়। এছাড়াও হবিগঞ্জে যে লাখাই উপজেলা সহ যে উপজেলাগুলো আছে, বানিয়াচং, লাখাই, আজমিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে হাওরগুলো আছে, হাওরগুলার প্রায় বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় পানি দেখা দিয়েছে, যার ফলে প্রায় হবিগঞ্জ জেলায় কৃষি বিভাগের যে তথ্য আছে, এই তথ্য মতে হবিগঞ্জ জেলায় প্রায় 500 একর জমি এখানে তলিয়ে গেছে, কাঁচা জমি। এবং কৃষকরা জানিয়েছেন যে তাদের যে কষ্টার্জিত যে ফসল, এই ফসল তারা ঘরে তুলতে পারবেন না, যে কারণে যে পানিতে তলিয়ে যাওয়ার কারণে এই ফসলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবং আমরা এখানে যে আজকে বানিয়াচং এর যে হুগলি হাওরের কাছাকাছি আমরা আছি, এখানে যে নিম্নাঞ্চলগুলা, যে বিভিন্ন নিম্ন অঞ্চলে যে জমি আছে, জমিগুলো আমরা দেখেছি যে এখানে পানিতে অনেকগুলো তলিয়ে গেছে। এবং বিশেষ করে যে এখানে ইকরাম বাঁধ নামে একটি বাঁধ আছে, এই বাঁধটি এখানে তলিয়ে গেছে এবং এই ইকরাম বাঁধের তলিয়ে যাওয়ার কারণে এই অঞ্চলের যে কৃষকেরা জমি ছিল, এই জমিগুলা একেবারে পানিতে তলিয়ে গেছে, যে কারণে আমরা দেখেছি কৃষকদের মধ্যে একটা চরম হতাশা এবং তাদের একটা দুশ্চিন্তার ছাপ তাদের মধ্যে রয়েছে। তো এই ছিল আজকে বাঁধ ভাঙার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের নীতি নৈতিকতার তাগিদ দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঝটিকা সফরে গিয়ে কথা বলেন তিনি। এ সময় খেদের সঙ্গে তিনি উল্লেখ করেন, সকাল 9টার মধ্যে অফিসে থাকার কথা থাকলেও 10টা পর্যন্ত 30 থেকে 32% কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি। পুরো বিষয়টি পর্যালোচনা করে শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা কাউকে না জানিয়ে ঠিক 9টার 5 মিনিট আগে এখানে এসে উপস্থিত হয়েছি, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত হয়েছে কিনা দেখার জন্য। মাত্র 70%-এর কিছু কর্মকর্তা কর্মচারী উপস্থিত হয়েছে এবং 30-32% কর্মকর্তা কর্মচারীরা 9টা 5 বা 10-এর মধ্যে উপস্থিত হয়নি। আমাদের সবারই মধ্যে নৈতিকতা নিয়ে আসা উচিত। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা দায়িত্ব পালন করছি, অন্ততপক্ষে অফিস টাইমটা, রাষ্ট্রের দেওয়া যে দায়িত্বটা, এটা যেন আমরা সঠিকভাবে পালন করি। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো হিউম্যান হলারের পেছনে রয়েছে বড় ধরনের জালিয়াতি। বিআরটি এর নথিতে যে গাড়িটি মাইক্রোবাস বা পিকআপ, বাস্তবে সেটাই যাত্রী টানছে অবৈধ লেগুনা সেজে। অদক্ষ কারিগরের হাতে কাঁটাছেঁড়া করে তৈরি এই মৃত্যুফাঁদ এখন রাজপথের আতঙ্ক। গণপরিবহনের বেহাল দশা নিয়ে মাহাদ ইসলাম ধ্রুবর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে বিস্তারিত। বলে না কিছু যে অবৈধ গাড়ি চলতেছে, তো এটা মাইক্রো কাটা। সারিবদ্ধ এসব বাহন দেখে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতি। নজর দেয়া যাক এগুলোর নম্বর প্লেটের দিকে। ঢাকা মেট্রো ম 517522, ঢাকা মেট্রো গ 111393, ঢাকা মেট্রো চ 140024। দেখতে লেগুনা মনে হলেও বিআরটি এর তথ্য বলছে ভিন্ন কথা। কাগজে কলমে যেগুলোর কোনোটি আসলে লেগুনা নয়। তবে এগুলো আসলে কি? দেখতে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হলো আসলে এটি পুরাতন মাইক্রো কিংবা পিকআপকে কেটে এই লেগুনা কিংবা হিউম্যান হলারের আকৃতি দেওয়া হয়েছে। এই ফিটনেসবিহীন অবৈধ যানগুলো প্রশাসনের ঠিক নাকের ডগায় রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে। সত্য কথা আর মিথ্যা কথা বললেও তো লাভ নেই, এখানে মাইক্রো কাটাগারি সব পথের গাড়ি আছে। প্রশ্ন উঠছে, এই অবৈধ ঝুঁকিপূর্ণ বাহন তৈরি হচ্ছে কোথায়? কারা বানাচ্ছে এসব মৃত্যুফাঁদ? উত্তর মিলছে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস আর কোনাপাড়া এলাকায়। পুরনো মাইক্রোবাস কেটে পিকআপের উপর জোড়াতালি দিয়ে অদক্ষ কারিগরের হাতেই তৈরি হচ্ছে কথিত এই লেগুনা। পিকআপ থেকে লেগুনা বানান না? কেমন খরচ পড়ে? লেগুনা থেকে পিকআপ করলে বডি বানাইতে 50,000, আর সিট গদি লাগে 10,000, রং করলে রঙের হিসাব আলাদা। অভিযোগ শুধু নির্মাণেই নয়, সড়কেও এই যানের দৌরাত্ম্য নিয়ে আছে বিস্তর প্রশ্ন। অপ্রাপ্তবয়স্ক চালক, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন কিংবা মর্জি মাফিক ভাড়া আদায়, সব অভিযোগেই দুষ্ট এই বাহন। 10 টাকা ভাড়া 15 টাকা করে, 20 টাকা নেয়, কখনো 30 টাকা নিয়ে যায়। জামজুট লাগলে সবাই তো যাইতেছে, আমরা যাইতেছি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় চলা এই নৈরাজ্য নিয়ে ডিএমপির ভূমিকা কি? এগুলো কাগজপত্র নাই, এগুলি শতভাগ সত্য। এই লেগুনাগুলো চলার প্রধান কারণ হচ্ছে যে ওখানকার চাহিদা, ওখানে আসলে অন্য কোনো ব্যবস্থা নাই। এখানে প্রত্যেকটা সমস্যা যদি আপনি ট্রাফিক পুলিশকে বলেন, এটা আসলে সম্ভব না।
বিশেষজ্ঞরা বলছেন যথাযথ ফিটনেস ও কাঠামোগত নকশা ছাড়া এসব বাহন মূলত এক একটি চলন্ত মৃত্যু ফাঁদ। সড়কে আমি বলবো যে সুশাসন বা গুড গভর্নেন্স না থাকার কারণেই কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন এই ধরনের ইমপ্রুভাইজেশন বা মডিফিকেশনের একটা প্রবণতা। এক্ষেত্রে আসলে প্রশাসন যদি নজরদারি না দেয় এটা একটা কালচারে কিন্তু পরিণত হবে। বিআরটি এর তথ্য বলছে রাজধানীতে অনুমোদিত হিউম্যান হলার 4752টি, যার সঙ্গে মাঠের সংখ্যা রয়েছে বিস্তর ফারাক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দর ভিত্তিক পণ্য পরিবহন খাতে বিভিন্ন সমস্যা সমাধানে এবার প্ল্যাটফর্ম করছেন ফ্রেট ফরওয়ার্ড কর্মীরা। নতুন একটি সংগঠন গড়ে তোলার প্রাথমিক পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা বলছেন বিশ্বমানের প্রত্যাশিত গ্রাহক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেবেন তারা। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা লজিস্টিক সেবাদাতাদের সক্রিয়তায় গতি পায় পণ্য আমদানি রফতানি কার্যক্রম। বন্দরে বন্দরে কাজ করা এই সেবাদাতারা পরিচিত ফ্রেইট ফরওয়ার্ড কর্মী হিসেবে। এ খাতে কাজ করা সেসব মানুষ এবার এক ছাদের নিচে। দেশের বিভিন্ন পোর্টে এ খাতে আছে নানা সংকট আর সীমাবদ্ধতা। সেসবের সমাধানে নীতিগত সহায়তা পেতে এবার সাংগঠনিক প্ল্যাটফর্ম করছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সির কর্মকর্তা কর্মচারীরা। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ব্যাংকার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন তারা। ঠিক করা হয় নতুন সংগঠনের নাম প্রস্তাবের পাশাপাশি কর্মপরিকল্পনাও। অধিকারগুলি আদায় করার জন্য একটা নাম সর্বস্ব হোক কিংবা কমিটি সর্বস্ব হোক, যেমন করেই হোক একটা না একটা কমিটির প্রয়োজন আছে। আসলে যারা মালিক, যারা নিজেদেরকে এলিট শ্রেণীর মালিক বলে ভাবে, তারা কিন্তু শ্রমিকদেরকে আসলে মানুষই মনে করে না। কারণ তারা মনে করে যে আমি তাদেরকে বেতন দেই, তারা হলো আমার দাস। অনেক ক্ষেত্রে অনেক মালিকই অনেক শ্রমিকদের প্রতি অন্যায় করে, অনেক ক্ষেত্রে অন্যায় করে। তো সে অন্যায়ের যাতে আপনারা প্রতিবাদ করতে পারেন, সেই জন্য যে আপনাদের আজকের এই প্রচেষ্টা, আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। ভালো কাজটা যেভাবে আসে, মন্দ কাজটাও ঠিক সেভাবে আসে, সেটা বলে কই আসে না। আপনারা যদি থাকেন, আমাদের যে অর্থ ব্যয় হবে আমরা সবাই মিলে সেটা করে দিব। ফ্রেইট ফরওয়ার্ড খাতকে বিশ্বমানে উন্নীত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এই আয়োজক। পরবর্তী ধাপগুলি যদি সুন্দরভাবে যদি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ আমরা সফল কাম হব। ব্যর্থতা সামনে রেখে কেন ব্যর্থ হলাম সেই থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিনে এগিয়ে যাব। নিজেদের দাবি দাওয়া পূরণের পাশাপাশি গ্রাহকদের প্রতিশ্রুত সেবা নিশ্চিতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় আলোচকদের। একটি কল্যাণময় সংগঠন গঠনের প্রয়োজনে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইসরায়েলের হাইফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে তেহরান। আইআরজিসি বলছে তাদের নিশানা এখন নেতানিয়াহু। এদিকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তার স্বার্থে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপা নিউজ এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরান পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা চালিয়ে যাবে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান হামলা চালিয়েছে। ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। কুয়েতে আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিকে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন রাইট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইস্টার সানডেতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 11 জন নিহত হয়েছেন। আহত অন্তত 39 জন।
স্থানীয় সময় রোববার একটি গ্রামে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে রাজধানী বৈরুতের একটি গ্রামে আক্রমণ চালালে সেখানেও হতাহত হন অনেকে। এদিকে সমুদ্র উপকূলে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যদিও ইসরায়েলি বাহিনী হামলার কথা অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে আলোচনার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। কথা দিয়ে কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৮ মাস আগে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি, কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। জীর্ণ বাড়িতেই বাস করছে ঋতুর পরিবার, এমনকি কোনো যোগাযোগই করেনি কেউ। বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। এই ঋতুর উঠে আসার পথটা ছিল বন্ধুর, জানিয়ে গণমাধ্যমে হয়েছে অজস্র প্রতিবেদন। সাফের গন্ডি থেকে বাংলাদেশ দলকে ঋতুপর্ণা নিয়েছেন এশিয়ান কাপের মঞ্চে, কিন্তু তাতেও ঋতুর ভাগ্য পরিবর্তন হয়নি এতটুকু। পাহাড় ডিঙিয়ে তার বাড়িতে গিয়ে দেখা গেল বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেয়া ঘরে বাস করছেন ঋতুর মা ভুজপতি চাকমা। পারিবারিক কাজে ব্যস্ত বোন। ঘরের ভেতর বুনো ফুলের মতোই জল জল করছে তার অর্জনগুলো। ফুটবল মাঠে ঋতুর অর্জনের কারণেই 2025 সালে 9 আগস্ট বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বোর্ড সভায় ঋতুকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা সে সময় ফলাও করে প্রচার করে দেশের সকল গণমাধ্যম। প্রায় 8 মাস পার হতে চলল, বাস্তবে সেই প্রতিশ্রুতি দেখেনি আলোর মুখ। এর আগে সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন ঋতুকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই অনুযায়ী ঘাগড়া কাপ্তাই সড়কের পাশে বরাদ্দ দেওয়া হয় জমি। সেখানে গিয়ে দেখা যায় ঘরের জন্য বরাদ্দকৃত জমিটি চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমরাও যোগাযোগ করছিলাম যে বাড়ি দেবে করে, ওই জেলা পরিষদে গেছি, অনেক দুলাভাই অনেকবার গেছে, তাও হয়নি। 2 বছর আগে ঋতুপর্ণা চাকমার নামে বরাদ্দ হয়েছিল, কিন্তু ঋতুপর্ণা চাকমাকে জায়গাটা সম্ভবত দেয় নাই। ক্যান্সারকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠায় সবার কাছে কৃতজ্ঞতা জানালেও প্রতিশ্রুত বাড়ি না হয় কষ্ট ছিল এই রত্নগর্ভার কণ্ঠে। চেয়ারম্যান রাঙামাটি তো নেনে হইজন দিবালাই, এখন দেখাইও নেই, শুনোইও নেই, গরবারি তো দিবাল্লা হইজন নদে দণ্ডি করিবার হি আগে। ঋতুর বাড়ির জন্য বিভিন্ন দফতরে ঘুরেও কোনো ফল না পাওয়ায় হতাশ তার স্বজন। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানায়নি। বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে 21 পদক, যার সদস্য ছিলেন ঋতু, আর ব্যক্তিগতভাবে পেয়েছেন বেগম রোকেয়া পদকও। সময় সংবাদ, রাঙামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে দ্বিতীয় দিনের হামের টিকা কর্মসূচি। বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেছে 12 শিশুর। 17টি প্রকল্পের প্রস্তাব নিয়ে সরকারের প্রথম একনেক বৈঠক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যোগ দিয়েছে মন্ত্রিসভা। প্রাধান্য পাচ্ছে নদী, পানি, জলবায়ু বিষয়ক উদ্যোগ। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির। ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। আলিশা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।